আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? পদার্থের অবস্থাও চাপ পড়ছিলাম, তাই না? তো অনেক তো থিওরি পড়েছি, অনেক বিশাল বিশাল থিওরি পড়েছি। তো এখন আমাদের ম্যাথ প্র্যাকটিস করা লাগবে না? ম্যাথ প্র্যাকটিস না করলে কি হবে বলো? তো ফিজিক্স পড়বা কিন্তু ম্যাথ প্র্যাকটিস করবা না, শুধু থিওরি জানবা, তাহলে কি হবে জানো? দিন শেষে রেজাল্ট জিরো। মানে হচ্ছে তোমাকে যদি ফিজিক্সে তোমাকে ভালো করতে হয়, তোমাকে অবশ্যই অনেক অনেক বেশি ম্যাথ প্র্যাকটিস করা লাগবে। ম্যাথ প্র্যাকটিস ছাড়া ফিজিক্স চিন্তাই তুমি করতে পারবা না। তো কেন থিওরি পড়বো? থিওরি পড়ার কারণ হচ্ছে তুমি ফিজিক্সে যে ম্যাথটা করবা, সেই ম্যাথটাকে তোমার বোরিং লাগবে না, তোমার খারাপ লাগবে না, তুমি মুখস্থ করবা না, তুমি বুঝে বুঝে করবা। এবং ম্যাথ তুমি একবার দেখলেই যে কোনো প্রবলেম সলভ করতে পারবা। এই ফান্ডামেন্টাল বেসিকটা রাখার জন্য তোমাকে থিওরি পড়তে হবে, থিওরিটা বুঝতে হবে। তবে ম্যাথ প্র্যাকটিস করাই লাগবে। তো আমরা গত ক্লাসে একটা ম্যাথ প্র্যাকটিস করেছিলাম ঘনত্বের উপরে, তো আজকে আমরা ঘনত্বের উপর আরো দুই একটা ম্যাথ প্র্যাকটিস করব। তো তোমরা আশা করি ম্যাথগুলো করার জন্য খাতাগুলো নিয়ে বসে পড়বা। তো চলো শুরু করি। আচ্ছা, আমাদের তো হোয়াইট বোর্ড আছে এখানে, তো হোয়াইট বোর্ডের উপরে আমরা লিখে দিব কোশ্চেনটা। আমি আপাতত কাগজ থেকেই পড়ি, ঠিক আছে তাই না? তো আমাদের প্রথম কোশ্চেনটা হচ্ছে যে একটি বস্তুর দুইটা খণ্ড আছে। তো প্রথম খণ্ডের ভর হচ্ছে 12 কেজি ও আয়তন হচ্ছে 3 মিটার কিউব, এবং দ্বিতীয় খণ্ডের ভর হচ্ছে আমাদের 10 কেজি এবং আয়তন হচ্ছে 5 মিটার কিউব, তাই না? তো চলো, যখনই আমরা ফিজিক্সের কোনো কোশ্চেন পড়বো তখন তোমাকে ফার্স্ট অফ অল কি করতে হবে, এটাকে ভিজুয়ালাইজ করা লাগবে যে বস্তুটা দেখতে কেমন, এটা দুইটা খণ্ড আছে, দুইটা খণ্ড দেখতে কি রকম, এটা কি আলাদা আলাদা নাকি একসাথে নাকি হাবিজাবি। তো প্রথমত তোমাকে এটা কি করতে হবে, একটা নর্মাল একটা মানে স্ট্যান্ডার্ড একটা মানে দাঁড় করাতে হবে তোমাকে, যে এটা দেখতে আসলে কেমন। তো চলো আমরা দেখি যে এখানে একটা বস্তু আছে, এই একটা বস্তুর দুইটা খণ্ড আছে। তাহলে আমরা একটা বস্তু আঁকি। এই যে একটা বস্তু আঁকলাম, তাই না? এই একটা বস্তুর দুইটা খণ্ড আছে। দুইটা খণ্ড আমি চিন্তা করতে পারি, ধরো এটা একটা খণ্ড, এটা একটা খণ্ড, তাই না? এটা এমন না যে দুইটা সমান সমান, ভিন্ন ভিন্ন হাবিজাবি, আয়তন সমান এমন কিচ্ছু বলে না এখানে, তাই না? দুইটার আয়তন ভিন্ন, দুইটার হচ্ছে ভর ভিন্ন। তো এরকম বলা আছে। দেখো, যেই দুইটা খণ্ড আছে সেই দুইটা খণ্ডের মধ্যে একটা হচ্ছে 3 মিটার কিউব, একটা হচ্ছে কি আমাদের 3 মিটার কিউব, আর আরেকটা হচ্ছে কি বলতো আমাদের 5 মিটার কিউব। 5 মিটার কিউব, তাহলে আমরা কি পেয়ে গেলাম? এটার আয়তন V1 পেয়ে গেলাম, এটার আয়তন V2 পেয়ে গেলাম, তাই না? আবার এটার ভর দেওয়া আছে, দেখো এটার ভরকে আমরা যদি M2 দিয়ে প্রকাশ করি, তাহলে আমাদের কি দেওয়া থাকবে, এটার ভর হচ্ছে আমাদের 10 কেজি। আর এটা হচ্ছে আমাদের M1 ধরে নিলাম, সেটা হচ্ছে কি আমাদের 12 কেজি, তাই না? 12 কেজি। তো আমাকে বলেছে যে বস্তুটার গড় ঘনত্ব কত। গড় ঘনত্বের বিষয়টা আসলে কি? গড় ঘনত্বের বিষয়টা হচ্ছে, যেমন ধরো আমি তোমাকে বললাম যে, যেমন ধরো তোমার এখানে আমার কাছে একটা ডাস্টার আছে, দেখো একটা ডাস্টার আছে। ডাস্টারটা কি কি দিয়ে তৈরি? সেটা হচ্ছে যে তোমার এখানে একটা ফোম আছে, আর এখানে আমাদের কি আছে, এটা প্লাস্টিক আছে। তাহলে নিশ্চয়ই এটার ঘনত্ব এটার থেকে অনেক কম। তাহলে ডাস্টারটা দুইটা বস্তুর মিশ্রণে তৈরি করা। এখন এই জায়গাটার ঘনত্ব অনেক কম, এই জায়গাটার ঘনত্ব অনেক অনেক বেশি, তাই না? এখন যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে তুমি যদি ডাস্টারটা পুরোটাকে একটা বস্তু চিন্তা করো, মনে করো যে আলটিমেটলি এই দুইটা দুইটা মিলে যে বস্তুটা হয়েছে সেটার ঘনত্ব কতটুকু, আমি আলাদা আলাদা চিন্তা করতে চাচ্ছি না, তাই না? তো তখন আমাদের গড় ঘনত্বের বিষয়টা চলে আসে। তো আমরা গত ক্লাসে দেখেছি যে গড় ঘনত্বটা আসলে কেন নির্ণয় করতে হবে, আমরা গড় ঘনত্ব কিভাবে চিন্তা করব। তো যদি আমাদের গড় ঘনত্ব নির্ণয় করতে বলে এটার ক্ষেত্রে, তখন আমরা কি করব বলতো? আমাদের আমরা তো জানি যে আমাদের প্ল্যানিং করতে হবে যে আমরা আসলে কোন সূত্রে ফেলবো বা আমরা আসলে কি করতে চাচ্ছি। আমরা কিন্তু গড় ঘনত্বের সূত্র জানি, সেটা কি বলতো? গড় ঘনত্ব হচ্ছে যেই বস্তুগুলা একসাথে থাকবে তাদের যখন গড় ঘনত্ব নির্ণয় করব, তখন তাদের ভরগুলো আমরা যোগ দিয়ে দিব। তারপর কি করব? তাদের টোটাল আয়তন আমরা কি করব? যোগ দিয়ে দিব। মোট ভরকে মোট আয়তন দিয়ে ভাগ দিলে আমাদের কি চলে আসবে? গড় ঘনত্ব। দেখো তো এই সূত্রটার জন্য আমাদের যা যা দরকার সবকিছু আছে কিনা। M1 M2 আছে, দুইটা বস্তুর ভর দেওয়া আছে, দুইটা বস্তুর মোট আয়তন দেওয়া আছে। তাহলে আমরা কি করতে পারবো, আমরা কিন্তু বের করতে পারবো। তাহলে এটা গুছিয়ে লিখে ফেলি। দেওয়া আছে, দেওয়া আছে প্রথম বস্তুর ভর হচ্ছে আমাদের M1। M1 হচ্ছে কত আমাদের? 12 কেজি ধরতে পারি। আমি ওইটাকে প্রথম বস্তু ধরেছি, এটাকে সেকেন্ড বস্তু ধরেছি, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে প্রথম বস্তুর আয়তন।
আয়তন কি আমাদের মান হচ্ছে কি আমাদের 3 মিটার কিউব, তাই না? আবার দ্বিতীয় বস্তুর ভর কি হবে বলতো, m2 ইকুয়ালস টু আমাদের 10 কেজি। আবার দ্বিতীয় বস্তুর আয়তন আয়তন হচ্ছে কি আমাদের v2 হচ্ছে কত আমাদের বলতো, আমাদের 5 মিটার কিউব। আচ্ছা, এই পর্যন্ত লিখলাম। আচ্ছা দেখো তো, এই বস্তুটা দেখে একটা জিনিস মনে হয় না যে এই বস্তুটার মানে এই দ্বিতীয় বস্তুটার ঘনত্ব কম আর প্রথম বস্তুটার ঘনত্ব বেশি? মনে হয় বলতো? বোঝাই যাচ্ছে না? আয়তন কম, আয়তন বেশি, কিন্তু এটার ভর বেশি, ভর কম। তাহলে এমনিতেই তার দেখতে ছোট, আবার তার মধ্যে কি পদার্থের পরিমাণ বেশি, কার থেকে? ওর থেকে। কারণ ওর মধ্যে 10 কেজি আছে, ওর মধ্যে আছে 12 কেজি। তাহলে ছোট বস্তুর মধ্যে পদার্থের পরিমাণ বেশি আছে, তার মানে এখানে পদার্থগুলো অনেক ঘনভাবে আছে, এটা কি অনেক হালকাভাবে আছে। তাহলে এখান থেকে আমরা দেখি আমাদের মাথায় একটা ব্যাপার কাজ করবে যে এটার ঘনত্ব কম, ঘনত্ব বেশি, তাই না? তো এটা আমাদের চিন্তা করাটা খুব বেশি ইম্পর্টেন্ট, যে আমরা আসলে চিন্তা করতে পারছি কিনা। তো যাই হোক, তো আমাদের গড় ঘনত্ব নির্ণয় করার সূত্রটা কি হবে আমাদের বলতো? গড় ঘনত্ব হবে আমাদের, গড় ঘনত্ব রো ইকুয়ালস টু আমাদের m1 প্লাস m2 ডিভাইড বাই v1 প্লাস v2, তাই না? তো এখানে আমাদের দেখো, খেয়াল রাখবা তোমাদের যে এককগুলো দেওয়া থাকে সেই এককগুলো আমাদের এসআই একক আছে কিনা। যেমন ধর কেজি, মিটার কিউব, সবগুলা কিন্তু এসআই একক। যদি এসআই এককে না থাকে আমাদের সেখানে কনভার্ট করে নিয়ে যেতে হবে, তাই না? তো আমাদের সামনে এসআই একক ছাড়াও সিজিএস আসবে, অন্য কিছু আসবে, সেগুলো আমরা কনভার্ট করে শিখবো, ঠিক আছে? তো এখানে আমাদের 12 কেজি আছে। প্রথম হচ্ছে আমাদের 10 কেজি ছিল, আর 12 কেজি, আর তারপর কি হচ্ছে আমাদের 3 কেজি, এবং হচ্ছে কি আমাদের বলতো 3 কেজি, এবং হচ্ছে আমাদের 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 হচ্ছে 5 কেজি। তো একই কথা, আগে পিছিয়ে রাখলে কোনো প্রবলেম নাই। তোমরা কি করতে পারো, এখানে 22 আর এটা হচ্ছে কি আমাদের 7, এইটা ডিভাইড করলে কত আসে জানো? এটা কিন্তু বিখ্যাত একটা ফরম্যাট, তোমরা কি জানো? এটা কিন্তু বিখ্যাত একটা ফরম্যাট। কি ফরম্যাট বলো তো? এটা হচ্ছে পাই, তাই না? তোমাকে জানো এটা হচ্ছে 3.1416, তাই না? তো এটা এত কেজি পার মিটার কিউব। ঘনত্বের একক মনে থাকবে না? প্রতি একক আয়তনে যত কেজি থাকে সেটাই হচ্ছে ঘনত্ব। তাহলে প্রতি একক আয়তনে মানে কি? মিটার কিউব, কেজি, কেজি পার মিটার কিউব, পার মিটার কিউব। 1 মিটার কিউবে যত কেজি থাকবে তাই ঘনত্ব। তাই কেজি পার মিটার কিউব, এই মিটার কিউব উপরে নিয়ে গেলে ইনভার্স হয়ে যায়, এটাকে আমরা বলবো কি? কেজি পার মিটার কিউব। সো ঘনত্বের একক আমাদের খুব ইজিলি মনে রাখা যায়, সেটা হচ্ছে কি আমাদের কেজি পার মিটার কিউব, তাই না? তো এই হচ্ছে অবস্থা। আচ্ছা, তাহলে চলো আমরা নেক্সট আরেকটা ম্যাথে যাই, একটু কঠিন হোক, একটু অ্যানালিটিক হোক, কারণ ক্লাসের মধ্যে শুধু একই সূত্র বসায় ম্যাথ করবো খুব বোর লাগে, তাই না? তো একটু অ্যানালিটিক টাইপের কিছু একটা করি, চলো। তো তো আমাদের নেক্সট ম্যাথ হচ্ছে যে 2 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা লোহার বলের ঘনত্ব দেওয়া আছে 7,800। তো 7,800 ঘনত্বের একটা লোহা আছে, যেই লোহাটার ব্যাসার্ধ কতটুকু আমাদের? 2 সেন্টিমিটার। তো এই লোহার বলটার উপরে আমাদের 2 সেন্টিমিটার ব্যাসার্ধের লোহার বলের উপর 0.1 সেন্টিমিটার পুরো মোমের একটা প্রলেপ দেওয়া হয়েছে। সেই মোমের ঘনত্ব কতটুকু? 800, তাই না? তাহলে এই পুরো মোমের প্রলেপ দিলে এই প্রলেপ সহ বলের গড় ঘনত্ব কত হবে জানতে চেয়েছি। কি যে আমাদের যেই লোহার বলটা আছে সেই লোহার বলটার উপরে যখন আমরা একটা মোমের প্রলেপ দিব বা আস্তরণ দিব, ওই প্রলেপ সহ টোটাল যে গোলকটা হবে আমাদের, সেই গোলকটার মানে গড় ঘনত্ব কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে, তাই না? তো চলো আমরা চিত্রটা আঁকি, তাই না? তো চিত্রটার মধ্যে প্রথমতেই আমাদের আঁকতে হবে লোহার গোলকটা, যে গোলকটার কথা প্রথমে বলা আছে। তাহলে মনে করি এটা হচ্ছে একটা লোহার গোলক, এবং এটার ব্যাসার্ধ কতটুকু বলতো? এটার ব্যাসার্ধ হচ্ছে 2 সেন্টিমিটার। এই গোলকটা হচ্ছে লোহার, এবং লোহার যে লোহার যে লোহা দেওয়া আছে, লোহার ঘনত্ব রো ওয়ান ধরলাম আমরা এটাকে, হ্যাঁ? তো রো ওয়ান ইকুয়ালস টু কি 7,800 কেজি পার মিটার কিউব। এটা ঘনত্ব দেওয়া আছে, ঠিক আছে? এটা কি দেওয়া আছে? ঘনত্ব দেওয়া আছে। তো এই গোলকটা, আমরা তো গোলক চিনি, তাই না? আমরা ফুটবল চিনি, বল চিনি, তো বলের সাইজের এটা গোলক টাইপের। তুমি যদি এই গোলকটার উপরে একটা মোমের প্রলেপ দাও, তাই না?
মোম কি হয়, যখন মোম কোনো কিছুর মধ্যে ব্রাশ করো বা গলিত মোম যখন তার উপর ফেলে দিবা, তখন কি তার উপর একটা গোলাকার একটা আস্তরণ পড়বে, শক্ত হয়ে যাবে। তো তুমি যদি একটা মোমের আস্তরণ দাও, মোমটা কি করবে, পুরা গোলকটাকে আরেকটু বড় করে ফেলবে না বলো? এবং এই আস্তরণটা কতটুকু বলতো? এই আস্তরণটা দেওয়া আছে হচ্ছে 0.1 সেন্টিমিটার, তাই না? তো এটা হচ্ছে কি আমাদের 0.1 সেন্টিমিটার দেওয়া আছে। মোমের যে প্রলেপটা দিয়েছো সেই মোমটা কতটুকু আস্তরণ বা কতটুকু পুরুত্ব নিয়ে আছে বা কতটুকু মোটা সেটার কথা বলছে এখানে। তো এই যে মোমটা তুমি দিয়েছো, এই মোমের ঘনত্ব কতটুকু বলতো? মোমের ঘনত্ব, মোমের ঘনত্ব কতটুকু? মোমের ঘনত্ব হচ্ছে ρ2 ধরলাম, এটাকে ওরা বলে দিয়েছে কতটুকু আমাদের, 800। মোমের ঘনত্ব কতটুকু এখানে আমাদের দেওয়া আছে, 800 কেজি/মিটার কিউব দেওয়া আছে। ওকে, এখানে মোমের ঘনত্ব দেওয়া আছে 800 কেজি/মিটার কিউব। লোহার ঘনত্ব দেওয়া আছে, লোহার ঘনত্ব কতটুকু আমাদের, 7800। ওকে, তাহলে আর লোহার ব্যাসার্ধ দেওয়া আছে এবং মোমটা কতটুকু পুরুত্ব সেটা দেওয়া আছে, তাই না? তাহলে আমাকে কি বের করা লাগবে? আমাকে বের করা লাগবে হচ্ছে যে পুরা গোলকটা, যে আস্ত যে গোলকটা হয়েছে, এটার গড় ঘনত্ব বের করা লাগবে। তাহলে আমরা তো জানি যে গড় ঘনত্বের সূত্র কি বলতো? গড় ঘনত্ব, গড় ঘনত্বের সূত্র রো ইকুয়ালস টু কি আমাদের, m1 প্লাস m2 ডিভাইডেড বাই v1 প্লাস v2। মানে আমরা আলটিমেটলি এখানে কয়টা ভিন্ন টাইপের পদার্থের গড় ঘনত্ব বের করছি? আমরা দুইটা ভিন্ন টাইপের, একটা হচ্ছে লোহা আর একটা হচ্ছে কি আমাদের মোম, তাই না? তাহলে আমাদের দুইটা পদার্থের ভর লাগবে, দুইটা পদার্থের কি লাগবে, আয়তন লাগবে। তাহলে দেখো তো, এখানে কি এই লোহার আয়তন বা ভর কিছু দেওয়া আছে? দেওয়া নাই কিন্তু। লোহার আয়তনও দেওয়া নাই, ভরও দেওয়া নাই। মোমেরও কোনো আয়তন দেওয়া নাই, ভর দেওয়া নাই। তাহলে আমাদের কি করা লাগবে, বের করতে হবে। কিভাবে বের করব? দেখো, একটা গোলকের আয়তনের সূত্র কি বলতো? গোলকের আয়তনের সূত্র, আয়তনের সূত্র হচ্ছে কি আমাদের 4/3 পাই r কিউব। আমরা কিন্তু একটা গোলকের আয়তন নির্ণয় করার সূত্র জানি। তাহলে একটা গোলকের আয়তন নির্ণয় করার জন্য তোমার কি লাগবে, ব্যাসার্ধ আর লাগবে। 4/3 পাই কিন্তু এটা হচ্ছে কি আমাদের একটা ধ্রুবক সংখ্যা। তাই ওই গোলকের ব্যাসার্ধ জানতে পারা মানেই কি আমরা ওই গোলকের আয়তন জানতে পারি। তাহলে বলো তো, আমরা এই লোহার গোলকের ব্যাসার্ধ জানি কিনা? জানি। তাহলে লোহার গোলকের ব্যাসার্ধ জানা মানেই কি লোহার গোলকের আয়তন বের করে ফেলবো। তাহলে আমরা একটা হচ্ছে মানে হিন্টস পেয়েছি যে আমরা এখন কি করতে পারি, লোহার আয়তন বের করতে পারবো, কারণ আমার আলটিমেটলি লোহার আয়তন লাগবে, লোহার ভর লাগবে। তো যেহেতু ব্যাসার্ধ দিয়ে আমরা আয়তন বের করতে পারবো, তাহলে আমরা আগে আয়তনটা বের করে ফেলি। ঠিক আছে, তাহলে চলো লোহার আয়তন, তাই না? তো লোহার লোহার গোলকের আয়তন, আয়তন লোহার গোলকের ক্ষেত্রে ব্যাসার্ধ, ব্যাসার্ধ r1 ইকুয়ালস টু কি হবে আমাদের, 2 সেন্টিমিটার। সো সেন্টিমিটার থেকে মিটার নিলে কি করতে হয় আমাদের, 2 × 10⁻²m, তাই না বলো? ওকে ফাইন। তাহলে ব্যাসার্ধ জানলে আমরা তো আয়তন জানতে পারবো। আয়তন কতটুকু আমাদের, আয়তন হচ্ছে আমাদের v1 ইকুয়ালস টু 4/3 পাই r কিউব। r1 দিলাম এখানে, তাহলে 4/3 ইন্টু 3.1416 ইন্টু কি, 2 × 10⁻²কিউব। এটা আমরা কি করব, সুন্দর করে ক্যালকুলেটরে বসাই দিব। এটা নিয়ে এত বদার হওয়ার কিচ্ছু নাই। আমরা তো সবাই ক্যালকুলেটর চালাতে খুবই এক্সপার্ট, তাই না বলো? তো এত এক্সপার্টনেস ক্যালকুলেটরের মধ্যে আমরা যে আমরা আসলে কি করতে চাই না, ক্যালকুলেটর ছাড়া চিন্তাই করতে চাই না। তো আমরা যদিও এই ম্যাথটা ক্যালকুলেটর ছাড়াই করতে পারবো, চাইলে আমরা আমরা চেষ্টা করলেই পারবো। কিন্তু আমাদের ব্রেন কি বলতো, আমাদের ব্রেন তো চায় না। আমাদের ব্রেন কি চায়, খালি সহজ জিনিস। ঠিক আছে, যাই হোক, চলো আমরা সহজভাবেই করি। এটা কত আসে, 3.351, 3.351 ইন্টু 10 ইনভার্স কত বলতো আমাদের, 5 মিটার কিউব আসছে। এটা হচ্ছে আমাদের লোহার গোলকের আয়তন আসছে। আচ্ছা, তাহলে লোহার গোলকের আয়তন চলে আসছে না বলো? আমরা তো জানি যে ঘনত্বের সূত্র কি পড়েছিলাম, মনে আছে আমাদের? ঘনত্বের সূত্র পড়েছিলাম রো ইকুয়ালস টু m/v।
তাহলে এই ঘনত্বের সূত্রের উপাদানগুলো কি? ভর, আয়তন, ঘনত্ব। তাহলে একটা বস্তুর আয়তন জানি, একটা বস্তুর ঘনত্ব জানি, আমরা ভর বের করতে পারবো, তাই না? আমরা কি দেখো, লোহার ঘনত্ব জানি, লোহার আয়তন জানি, এই যে আয়তন জানি, তাহলে আমরা কি বের করতে পারবো? আমরা এখন ভর বের করতে পারবো। তাহলে আমাদের কিন্তু কি দরকার ছিল বলতো? লোহার আয়তনও জানা লাগবে, লোহার ভর জানা লাগবে। তাহলে এই যে আমরা আয়তন বের করলাম, এখন আমরা লোহার ভর বের করে ফেলবো। সুতরাং ভর ভর m1 ইকুয়ালস টু কি হবে? m ইকুয়ালস টু কি দেখো তো এখানে, m ইকুয়ালস টু রো ভি না বলো? m ইকুয়ালস টু কি? রো ভি। তো আমরা এখানে কি লিখবো? m1 ইকুয়ালস টু রো 1 v1। তাহলে রো 1 হচ্ছে কত আমাদের? 7800 গুণ 3000 নাকি 3.35 1 ইন্টু 10 ইনভার্স 5। টোটালটা ব্র্যাকেট দিয়ে আমরা ভরের একক কেজি লিখে দিতে পারি। তাহলে এটা কত আসে আমাদের? এটা আসে হচ্ছে আমাদের 7800, জাস্ট মাল্টিপ্লাই করে দিলে আমাদের কি চলে আসবে? 0.2613 কেজি। অ্যাটলিস্ট 3-4টা নিবা, কারণ যত বেশি ডিজিট নেবা তত এক্সাক্ট অ্যাকুরেট মান বুঝাবে, তাই না? তো একটু মায়া দিয়ে করবা, এখানে কিপটামি করবা না, অ্যাটলিস্ট 4টা নিলে ভালো, 5টা নিলে কোনো সমস্যা নাই। তবে যদি নাও তাহলে ভালো আর কি, ঠিক আছে? তাহলে আমরা কি কি পেয়ে গেছি বলতো? এখান থেকে আমরা পেয়ে গেছি, আমরা লোহার আয়তন পেয়ে গেছি, আমরা পেয়ে গেছি লোহার ভর। তাহলে আমরা একটু সাইড নোট করে রাখি এটাকে। তাহলে আমরা এখানে পেয়েছি হচ্ছে লোহার, আমরা এখানে লিখে রাখি যে লোহার আমরা পেয়েছি কি বলতো? আমরা পেয়েছি হচ্ছে লোহার ভর, লোহার ভর m1 হচ্ছে কত আমাদের? 0.2613। আয়তন পেয়েছি কত? v1 ইকুয়ালস টু কত আমাদের? 3.351 ইন্টু 10 ইনভার্স 5 মিটার কিউব। তারপর আমরা আরো কি পেয়েছিলাম? আমরা তো ঘনত্ব আগে থেকেই জানতাম, সেটা হচ্ছে কি রো 1 ইকুয়ালস টু 7800 কেজি পার মিটার কিউব। এটা আমরা একটু লিখে রাখবো, কারণ এটা আমাদের দরকার হবে। এখন আমরা একটু মুছে দেই এটাকে। তো লোহার ক্ষেত্রে আমরা কি পেয়েছি? লোহার ক্ষেত্রে পেয়েছি হচ্ছে আমাদের ভর এবং আয়তন পেয়ে গেছি, তাই না? খুব সোজা না বলো? তাহলে আমাদের এখন কাজ হচ্ছে মোমের ভর এবং আয়তন বের করা। কিন্তু সমস্যা হচ্ছে দেখো, মোমটা কিন্তু লোহার মতো না, লোহা কিন্তু আস্ত একটা গোলক। মোম কি আস্ত একটা গোলক বলো? আমি কি মোমের মধ্যে গোলকের সূত্র ফেলতে পারবো? না, আমরা কিন্তু পারবো না। কিন্তু আমরা একটা চালাকি করতে পারি। দেখো, পুরা বস্তুটার, পুরা গোলকটার কিন্তু আয়তন নির্ণয় করা সম্ভব। কারণ পুরা গোলকের আয়তন কতটুকু? 2 সেন্টিমিটার প্লাস 0.1 সেন্টিমিটার। টোটাল ব্যাসার্ধ নিলে টোটালটার আয়তন বের হয়ে যাবে না আমাদের? আমরা পুরা গোলকটার আয়তন নির্ণয় করব। এখন পুরা গোলকটার আয়তন নির্ণয় করে আমরা যদি লোহার গোলকটাকে বাদ দিয়ে দিই, তাহলে শুধুমাত্র মোমটা থাকবে না বলো? শুধুমাত্র কি থাকবে? মোমটা থাকবে। একটু চিন্তা করো, ধরো এটা হচ্ছে লোহার গোলক, এটা হচ্ছে মোমের প্রলেপ। তুমি কি করলা? পুরা গোলকের আয়তন বের করলা। পুরা গোলকের কি করলা বলো তো? আয়তন বের করছো। মানে কি পুরাটা বের করছো না বলো? এখন তুমি কি করলা? মাঝখান থেকে লোহার আয়তনটা তুমি বাদ দিয়ে দিলা। মাঝখান থেকে লোহার আয়তনটা বাদ দিয়ে দিলা, থাকলো কি? শুধুমাত্র এটা থাকলো আমাদের, তাই না? তো সেম ভাবে আমরা পুরা গোলকের আয়তনটা বের করব। বের করার পর আমরা হচ্ছে লোহার আয়তনটা পুরোটা থেকে বাদ দিয়ে দিলে আমাদের মোমের আয়তন বের হয়ে চলে আসবে। তাহলে সম্পূর্ণ গোলকেরটা বের করব আমরা এখন। সম্পূর্ণ গোলকের ব্যাসার্ধ, ব্যাসার্ধ আর ধরতে পারি আমরা, R1 R2 ধরবো না, যেহেতু সম্পূর্ণটা বলছি। এটা হচ্ছে আমাদের 2 প্লাস 0.1 সেন্টিমিটার। এটাকে আমরা একসাথে কি করব? 2.1 ইন্টু 10 ইনভার্স 2 মিটার এককে নিয়ে গেলাম। সুতরাং আয়তন কি হবে আমাদের বলতো? আয়তন আমরা পেয়ে গেছি পুরাটার ব্যাসার্ধ, পুরাটার আয়তন যদি ভি ধরি, এটা হচ্ছে 4/3 পাই আর কিউব। তাহলে এখানে কি হবে আমাদের? 4/3 3.1416 ইন্টু কি হবে বলতো? 2.1 ইন্টু 10 ইনভার্স 3 নাকি? না, 10 ইনভার্স 2 কিউব, তাই না? তাহলে এখানে আমাদের কত আসে? আচ্ছা, এখানে আমাদের আসে হচ্ছে 3.879 ইন্টু 10 টু দি পাওয়ার -5
মিটার কিউব, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের টোটাল টোটাল গোলকটার আয়তন, মানে সম্পূর্ণটার আয়তন। তাহলে আমরা এখান থেকে কি করব, আমরা লোহার যে আয়তনটা পেয়েছিলাম সেটা বাদ দিয়ে দিব। তাহলে আমরা কি পাবো বলতো, মোমের আয়তন পেয়ে যাব। সুতরাং মোমের আয়তন আয়তন V2 দিতে পারি। মোমের আয়তনটা আমরা যদি V2 দেই, তাহলে আমাদের টোটাল আয়তন V থেকে V1 বাদ দিব। এটা হচ্ছে আমাদের 3.879 ইন্টু 10⁻5 মাইনাস, এখানে কি হবে আমাদের 3.35 ইন্টু 10⁻5, তাই না বলো? হ্যাঁ, এটার এককটা কিন্তু আমাদের মিটার কিউব হবে, তাই না? কারণ আমরা তো এক আয়তন বের করছি। তো এখান থেকে আমরা কি করব, আমরা বাদ দিব কি, যে তোমরা দেখো শুধুমাত্র তুমি যদি এই পার্টটা থেকে এই পার্টটা বাদ দাও তাহলে কিন্তু চলবে, তোমার কিন্তু পুরোটা তুলতে হবে না, কারণ 3.879 মাইনাসের 3.35, এটা একটু একটু চিন্তার বিষয় যে কেন আমি এটা বাদ দিচ্ছি। আমি তো 10⁻5 গুণ অবস্থায় আছে। তুমি একটু চিন্তা করো, 10⁻5 তুমি যদি কমন নিয়ে নাও তাহলে থাকবে কি, এটা থাকবে না। তো এটা থেকে এটা বাদ দিলে কি হবে, 0.529, তাই না? 0.529 ইন্টু 10⁻5, কারণ কমন নিয়ে নিলে এটাই থাকতো, এটা থেকে এটা বাদ দিলে এটা থাকবে, আর আলটিমেটলি 0.10⁵ থাকবেই। তো এখানে আমাদের মিটার কিউব। ঠিক আছে, আমাদের মোমের কি পেয়ে গেলাম বলতো, মোমের একটা আয়তন পেয়ে গেছে, সেটা হচ্ছে কি আমাদের এটা, তাই না? তো মোমের আয়তন পেয়ে গেছি, এখন আমরা কি করব, মোমের আয়তন জানলে আমরা সেম একই সূত্র দিয়ে কি করব, মোমের ঘনত্ব জানি আমরা, মোমের আয়তন জানি, তাহলে মোমের ভর বের করে ফেলবো। তাহলে চলো তো মোমের ভর বের করে ফেলি। মোমের ভর কত হবে, m2। তাহলে মোমের ভর যদি m2 হয়, তাহলে আমরা কি করতে পারি, তো মোমের ভর ভর কি হবে আমাদের m2, মোমের ভর হচ্ছে m2, এটা হচ্ছে আমাদের মোমের ঘনত্ব গুণ মোমের আয়তন। মোমের ঘনত্ব হচ্ছে কত আমাদের 800 গুণ মোমের আয়তন কতটুকু আমাদের 0.529 ইন্টু 10⁻5, কতটুকু কেজি হবে, তাই না বলো? একক কি হবে আমাদের, একক কেজি। এককটা অবশ্যই খুব মনোযোগ দিয়ে লিখবা, না হয় কিন্তু কি হয়ে যাবে বলো তো, কেল্লা ফতে, তাই না? বুঝছো কি হয়ে যাবে, সবকিছু এলোমেলো হয়ে যাবে তখন, মানে কি নাম্বার পাবো না আর কি। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে কি আমাদের 4.232 ইন্টু 10⁻3 কেজি। বাহ, খুব ভালো। আমরা এখন মোমের ভর পেয়ে গেলাম, মোমের আয়তন পেয়ে গেছি। আমাদের কি কি দরকার ছিল, লোহার ভর লোহার আয়তন, মোমের ভর মোমের আয়তন, লোহার ভর লোহার আয়তন, মোমের ভর মোমের আয়তন পেয়ে গেছি। এখন আমরা কি করব, এখন শুধু আমরা সূত্র অ্যাপ্লাই করে কি করব, আমরা জাস্ট অ্যান্সার বের করে ফেলবো। সুতরাং ফাইনালি আমরা কি বলবো, সুতরাং সুতরাং গড় ঘনত্ব গড় ঘনত্ব রো ইকুয়ালস টু m1 প্লাস m2 v1 প্লাস v2। মানগুলো একটু বসাই, মানগুলো বসাই এদের মুছে দিব আমরা, হ্যাঁ। আচ্ছা তাহলে আমাদের কি ছিল, 0.2613 প্লাস 4.232 ইন্টু 10⁻3। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের মোট ভর। মোট আয়তন কতটুকু আমাদের 3.351, 3.351 ইন্টু 10⁻5 প্লাস এখানে কি হবে 0.529 ইন্টু 10⁻, কতটুকু হবে বলতো, 10⁻5ই হবে। ওকে, আমরা মানগুলো বসিয়ে দিয়েছি। এখন আমাদের কি করব, এখন আমাদের কাজ হচ্ছে হোয়াইট বোর্ড পরিষ্কার করা, তাই না? আমাদের কাজ হচ্ছে কি, আচ্ছা তাহলে আমাদের গড় ঘনত্ব আসছে কতটুকু, আমাদের 6843, তাই না, 0.6 কেজি পার মিটার কিউব। তো এই হচ্ছে আমাদের পুরা গোলকটার গড় ঘনত্ব নির্ণয় করেছি আমরা। ঠিক আছে, আচ্ছা তারপর হচ্ছে আমাদের নেক্সট ম্যাথ হচ্ছে যে একটি সোনার বারের বাতাসে ওজন হচ্ছে 1.96 নিউটন, এবং এর দৈর্ঘ্য হচ্ছে কি আমাদের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে এবং উচ্চতা দেওয়া আছে। খাঁটি সোনার ঘনত্ব দেওয়া আছে কত, 19,300 কেজি পার মিটার কিউব। মানে একটা খাঁটি সোনা, তুমি যদি 1 মিটার কিউব আয়তনের স্বর্ণ নাও, তার ভর হবে প্রায় 19,300 কেজি। ঠিক আছে, ওকে। তাহলে তোমাকে যাচাই করতে হবে যে
যেই স্বর্ণটার কথা বলা আছে, যে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা একটা স্বর্ণ তোমাকে দেওয়া আছে, সেই স্বর্ণটা আদৌ বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ, নাকি এর মধ্যে ভেজাল আছে। ঠিক আছে, তাহলে এখানে একটা বিষয় আছে যে সোনার বারের বাতাসে ওজন। তাহলে বাতাসে ওজন আবার ওজন, এটার পার্থক্যটা কি? এইখানে আমরা যখন এই চ্যাপ্টারটা পড়বো তখন আমাদের এই চ্যাপ্টারটার মধ্যে যে হচ্ছে তোমার বাতাসে ওজন এবং পানিতে ওজন, এই দুইটা বিষয় বেশ হাইলাইট করা হয়। কারণ আমরা যখন কোনো বস্তুতে পানিতে ডুবাবো, হ্যাঁ, তখন সেই বস্তুটার ওজন কিছুটা কমে যায়। তো এই কমে যাওয়ার বিষয়টা আমরা পরে পড়বো, পরবর্তী ক্লাসে পড়বো। তো এই জন্য এখানে স্পেসিফিকলি বলে দেওয়া হয় এটা বাতাসের কথা বলা হচ্ছে। আর যখন বাতাসে ওজনের কথা বলবে, তার মানে হচ্ছে যে নর্মালি আমরা যে ওজনের কথা চিন্তা করি F=mg দিয়ে, নর্মালি সেই ওজনের কথা এখানে বলা হচ্ছে। তো এখানে আমাদের ইনফরমেশনগুলো একটু লিখে ফেলি যে আমাদের কি কি দেওয়া আছে। এখানে বাতাসে ওজন দেওয়া ছিল, সেটাকে আমরা F দিয়ে প্রকাশ করেছি, সেটা হচ্ছে কি আমাদের 1.96 নিউটন। তারপর হচ্ছে দৈর্ঘ্য দেওয়া আছে সেন্টিমিটারে, এটাকে মিটারে কনভার্ট করেছি। প্রস্থটা সেম ভাবে এবং উচ্চতা আমরা কি করেছি, সেম ভাবে মিটারে কনভার্ট করেছি, তাই না? এখন আমাকে আমাকে বলা আছে যে আমাকে বিষয়টা বুঝতে হবে আগে, বিষয়টা আসলে কি। আমরা দেখো তো, মনে করো আমরা ঘনত্ব বিষয়টা আবার রিপিট করি, চলো। মনে করো এখানে এই বস্তুর মধ্যে অণুগুলো এইভাবে আছে, একই বস্তু, একই বস্তুর মধ্যে মনে করো এটা দূরে দূরে আছে, আবার একই বস্তুর মধ্যে মনে করো অনেক কাছাকাছি আছে। ঠিক আছে, অনেক কাছাকাছি। আচ্ছা তাহলে বলো তো, এইটার থেকে এটার ঘনত্ব বেশি না বলো, আবার এইটার থেকে এটার ঘনত্ব কি কম। এখন আমাকে বলতেছে যে এই বস্তুটার ঘনত্ব হচ্ছে 19,000, কতটুকু, 19,300 কেজি প্রতি ঘনমিটারে। তাহলে যদি আমি বলি এই বস্তুটার ঘনত্ব অবশ্যই 19,300 থেকে কম হবে, আবার এই বস্তুটার ঘনত্ব কি 19,300 থেকে একটু বেশি হবে, তাহলে এই বস্তুটার পদার্থগুলো যেভাবে সাজানো, সেই সাজানোর জন্য সেই পদার্থগুলো ওভাবে আছে বলেই কিন্তু আমরা এটাকে স্বর্ণ বলি। মানে আমি এটাকে যদি স্বর্ণ বলে থাকি আর কি। তো এই বস্তুটার পদার্থ মানে স্বর্ণের পদার্থ যেভাবে থাকা উচিত ঠিক সেভাবেই আছে, এই জন্যই এটাকে আমরা স্বর্ণ বলি। স্বর্ণের কণাগুলা যদি আরো বেশি ঘন ঘন থাকে, তখন সেটাকে কিন্তু স্বর্ণ বলতে পারবো না, সেটা অন্য কোনো পদার্থ। হ্যাঁ, দামি হতে পারে, হয়তো স্বর্ণ থেকেও দামি সেই জিনিস, কিন্তু স্বর্ণ তো না, তাই না? যদি এই দেখো স্বর্ণের কণাগুলো যতটুকু কাছাকাছি ঘন আকারে আছে, এটা আরো বেশি ঘন আকারে আছে না বলো, ঘন আকারে আছে, কিন্তু এটাকে আমি স্বর্ণ বলবো না। কারণ কি, এটাকে আমরা, কারণ স্বর্ণের অনুকরণ তো এভাবে থাকে না, তাই না? এটা হয়তো বা অনেক দামি জিনিস, কিন্তু এটাকে আমি স্বর্ণ বলতে পারবো না। আবার দেখো স্বর্ণের কণাগুলো এত হালকা ভাবেও থাকে না, তাহলে কি এটাকে আমরা স্বর্ণ বলতে পারবো না, এটা অন্য কোনো বস্তু। তাহলে আমরা যেই বস্তু আমাদেরকে দেওয়া আছে, সেই বস্তুর যদি আমরা ঘনত্ব নির্ণয় করি, সেই ঘনত্বটা যদি আমাদের যেই অ্যাকচুয়াল স্বর্ণের ঘনত্ব আছে সেটার সাথে মিলে যায়, তাহলে আমরা বলবো যে হ্যাঁ, আসল স্বর্ণের ঘনত্ব যেমন তার ঘনত্ব তেমন, তার মানে সেই বস্তুটা হচ্ছে খাঁটি স্বর্ণ। কিন্তু যদি ঘনত্ব না মিলে, যদি কম থাকে বা বেশি থাকে, তখন বেশিরভাগ ক্ষেত্রে কমই দেওয়া থাকে, যদি কম থাকে তাহলে আমরা কি বুঝবো, যে আসলে আমরা যে বস্তুটা নির্ণয় করছি তার ঘনত্ব যে স্বর্ণটা আছে তার থেকেও কম। তাহলে নিশ্চয়ই ওই স্বর্ণের মধ্যে কি করা আছে বলতো, কিছু না কিছু ভেজাল মেশানো আছে, যার ফলে তাদের ঘনত্ব কি আসতেছে না বলতো, সেম আসবে না। ঠিক আছে, তাহলে আমরা এখন আমাদের যদি স্বর্ণের মানে স্বর্ণটা খাঁটি কিনা সেটা যাচাই করতে হয়, তাহলে আমাকে অবশ্যই কি করা লাগবে, তার ঘনত্ব নির্ণয় করা লাগবে। যখনই তোমাদের কোনো কিছু খাঁটি কিনা, ভেজাল আছে, ভেজাল মেশানো আছে কিনা, সেই ধরনের কোশ্চেন জানতে চাইবে, তখন তোমরা কি করবা, তোমরা হচ্ছে তার ঘনত্ব নির্ণয় করবা। আসল বস্তুর ঘনত্ব যা, তার ঘনত্ব যদি তাই হয়, তাহলে কি বস্তু খাঁটি, না হয় ভেজাল, কম হোক বেশি হোক ভেজাল।
বুঝছো? তাহলে আমরা চলো ঘনত্ব নির্ণয় করি। এখন বিষয় হচ্ছে যে ঘনত্ব নির্ণয় করার জন্য আমাদের কি জানতে হবে। আমরা তো জানি যে ঘনত্ব নির্ণয় করার জন্য আমাদের কি জানা লাগে, ভর জানা লাগে আর আয়তন জানা লাগে, তাই না? তো দেখো, বাতাসে ওজন দেওয়া আছে, ওজন থেকে আমরা ভর নির্ণয় করতে পারি না বলো? আমরা তো জানি যে আমরা আমরা কি জানি বলো তো? আমরা জানি আহ, ওজন F ইকুয়ালস টু কি, এম জি, যেখানে এম হচ্ছে বস্তুর ভর, তাই না? তাহলে আমরা বলতে পারি যে F ইকুয়ালস টু, এফ এর মান কত ছিল, 1.96, এম এর মান তো আমরা বের করব, জি এর মান হচ্ছে 9.8, তাই না? তাহলে আমরা এই লাইনটি একটু গুছিয়ে লিখবো। আগে আমরা তো এম এর মান বের করতে চাই, তাহলে F ইকুয়ালস টু, এম ইকুয়ালস টু এফ বাই জি। এফ এর মান 1.96, তাই না? এফ এর মান 1.96, আর এটা কি হবে আমাদের 9.8 হবে। এটাকে আমরা ভাগ করলে কত আসবে? এটা আসলে আমাদের 0.2 কেজি, 0.2 কেজি, তাই না? তাহলে আমরা কি পেয়ে গেছি, বস্তুর ভর পেয়ে গেছি 0.2 কেজি। আমাদের এখন কি কাজ চলবে, এখন আমাদের কাজ হচ্ছে আয়তন বের করা। আয়তন বের করতেই পারবো, আমরা জানি যে কি বলতো, বস্তুর আয়তনের মান কি, বস্তুর আয়তন বের করবো ছোট বাচ্চাদের মতো। এখন বলতো আয়তন, আয়তন ভি ইকুয়ালস টু, আমরা কি লিখতে পারি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। এত কিছু লেখার দরকার নাই, করে ফেলো। 3.5 ইন্টু 10^2 ইন্টু, তারপরে কি, এত ব্র্যাকেটও দেওয়ার দরকার নাই, ডোন্ট ওরি, টিচাররা বুঝবে। সেটা হচ্ছে কি 2 ইন্টু 10^2, আর এটা হচ্ছে কি আমাদের 1.6 ইন্টু 10^2। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের আয়তন। আয়তনের একক কি আমাদের মিটার কিউব, অবশ্যই আমরা একক দিব। ক্যালকুলেটর করে ফেলো ছোট বাচ্চারা, ক্যালকুলেটর করে ফেলো। ক্যালকুলেটরে কি আসবে, আচ্ছা এখানে একটা মাইনাস হবে, তাহলে আমাদের মান আসে 1.12 ইন্টু 10^5 মিটার কিউব। আয়তন পেয়ে গেছি, ভর পেয়ে গেছি, সুতরাং ঘনত্ব কত হবে আমাদের, ঘনত্ব রো ইকুয়ালস টু এম বাই ভি। এম এর মান কত, 0.2 কেজি, 1.12 ইন্টু 10^5, তাহলে আমাদের একক কি হবে, কেজি পার মিটার কিউব, তাই তো? করে ফেলেই কি আসবে, 7,857, তাই না? 17,857.14। কি বুঝলাম, কি বুঝতে পারছো বলো তো? ঘনত্ব কি কম, যা থাকার কথা সেটা নাই, তাহলে বস্তুর মধ্যে কি আছে, ভেজাল আছে। বুঝছো? কি আছে বলো তো, ভেজাল আছে। তাহলে আমরা কি বলবো, আমরা যদি বলি যে যেহেতু 17,857.14 এই এককটা, এককটা কি বলতো, এই মানটা হচ্ছে কি 19,300 থেকে অনেক বড়, তাই না বলো? অনেক বড় নাকি অনেক ছোট, অনেক ছোট, তাই না? তো অনেক ছোট না, ছোট, তাতে আমরা বুঝতে পারি সুতরাং আমাদের কি আছে, স্বর্ণের মধ্যে ভেজাল মেশানো আছে, এটা খাঁটি না। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের, যদি ভেজাল বা কোনো কিছু মেশানো মেশানো আছে কিনা জানতে বলে, তখন আমরা কি করতে পারবো, এই টাইপের ম্যাথ করে আমরা সলভ করে ফেলতে পারবো। মেইন ফোকাস থাকবে কোথায়, ঘনত্বে। ঘনত্ব সমান মানে সব ঠিক আছে, ঘনত্ব সমান নাই, বেশি কম থাকুক, ভেজাল মেশানো আছে। বুঝছি? ওকে।
ওকে, আমরা এখন লাস্ট একটা ম্যাথ করব। সেই ম্যাথটা হচ্ছে যে সমান আয়তনের দুইটি তরলের ঘনত্ব দেওয়া আছে, একটা হচ্ছে ρ1 এবং আরেকটা হচ্ছে কি আমাদের ρ2। তাহলে এদের মিশ্রণ যদি করানো হয় তাহলে সেই মিশ্রণটার ঘনত্ব কতটুকু হবে। তাহলে চলো চিত্রটা এঁকে ফেলি আমাদের। মনে করো সমান আয়তনের, তাহলে এটার আয়তন মনে করো V1, এই সেম আয়তনের আরেকটা তরল আছে, সেটার আয়তন কতটুকু V2। তো এটার ঘনত্ব হচ্ছে ρ1, এটার ঘনত্ব হচ্ছে কি আমাদের ρ2 হবে, তাই না? তাহলে যদি যেহেতু আয়তন দুইটা সমান, তাহলে আমরা V1 V2 না ধরে দুইটাকে আমরা কি ধরবো, V ধরবো, কারণ আয়তন সমান, তো V1 V2 ধরে পার্থক্য করার কোনো দরকার নাই। এখন জিনিসটা চিন্তা করো তো, দুইটার ঘনত্ব ভিন্ন ভিন্ন, একই আয়তনে ঘনত্ব ভিন্ন মানে কি, একই আয়তনে এখানে বস্তু কম বেশি আছে, তাই তো ঘনত্ব ভিন্ন ভিন্ন, তাই না? তাহলে আমরা বলতে পারি না তার ভর হচ্ছে আমাদের m1, তার ভর হচ্ছে কি আমরা m2 বলবো। তখন মানবতার খাতিরে আমরা V1 V2 না ধরে শুধু V ধরছি, কিন্তু এখানে কিন্তু m1 m2 কে শুধুমাত্র m ধরা যাবে না, কারণ একই আয়তনে ঘনত্ব ভিন্ন ভিন্ন মানে একই আয়তনে ভিন্ন ভিন্ন বস্তু পদার্থ আছে, ফলে তাদের ভর কি হবে আমাদের ভিন্ন ভিন্ন, তাই না? তাহলে আমরা যদি এটার গড় ঘনত্ব বের করতে চাই, তাহলে কি হবে আমাদের গড় ঘনত্ব হচ্ছে, ধরো এই বস্তুর পানি এখানে ঢালা হয়েছে, এটার ঢালা এখানে ঢালা হয়েছে, তাহলে আমাদের কি হবে, টোটাল পানি হবে কতটুকু, V1 V প্লাস V, তাই না? কি হবে আমাদের 2V। টোটাল আয়তন হচ্ছে কি 2V। টোটাল ভর কি হবে আমাদের m1 প্লাস m2। এতটুকুই জানি, তার বেশি জানি না, কারণ ভরের পরিমাণ কি আমরা জানি না। তাহলে গড় ঘনত্ব কি হবে বলতো, গড় ঘনত্ব রো ইকুয়ালস টু কি হবে, রো ইকুয়ালস টু আমরা তো জানি যে m1 প্লাস m2, আবার দুইটা বস্তুর আয়তন কতটুকু আমাদের v প্লাস v, তাহলে আমাদের কি হবে m1 প্লাস m2 ডিভাইডেড বাই 2v। ঠিক আছে, এই হচ্ছে আমাদের গড় ঘনত্বের সূত্রটা আলটিমেটলি এখানে আসে। এই জিনিসটাকে আমরা একটু অন্যভাবে চিন্তা করতে হবে, মানে অন্যভাবে না, মানে ঠিকই আছে। যেমন ধরো এই বেচারা ρ1 মানে কি, ρ1 মানে হচ্ছে m1 বাই v, আবার এই ρ2 মানে কি বলতো, ρ2 মানে হচ্ছে কি আমাদের m2 বাই v, তাই না? ρ1 মানে m1 বাই v, এটা ρ2 মানে হচ্ছে কি m2 বাই v। এখানে কি m1 বাই v m2 বাই v দেখতে পাচ্ছ? আমি কিন্তু দেখতে পাচ্ছি, দেখো তো একটু, 1/2 ইন্টু m1 প্লাস m2 ডিভাইডেড বাই v। এখন দেখো এই ফ্র্যাকশনটাকে আমরা যদি ভেঙে ফেলি, তাহলে কি হবে 1/2 ইন্টু m1 বাই v প্লাস m2 বাই v। দেখছো চলে আসছে না বলো, আমরা যেটা দেখতে পাচ্ছিলাম সেটা চলে আসছে। তাহলে আমরা 1/2 এটাকে বলতে পারি ρ1, এটাকে বলতে পারি কি আমরা ρ2 বলতে পারি, এবং 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 সেটা হচ্ছে কি ρ1 প্লাস ρ2 ডিভাইডেড বাই 2। তাহলে দেখো, যদি দুইটা বস্তুর ঘনত্ব ভিন্ন ভিন্ন তবে আয়তন সেম থাকে, এটা মাথায় রাখবা। দুইটা বস্তুর ঘনত্ব ভিন্ন ভিন্ন কিন্তু আয়তন সেম, তাহলে তাদের তুমি যদি গড় ঘনত্ব বের করতে চাও, তখন তাদের দুইটার ঘনত্ব যোগ দিয়ে 2 দিয়ে ভাগ করে দিলেও কি তাদের গড় ঘনত্ব বের হয়ে যাবে। তোমাকে দুইটা বস্তুর ভর, দুইটা বস্তুর আয়তন যোগ দেওয়ার কোনো প্রয়োজন নাই। তাহলে আয়তন সমান থাকলে আমরা কি বুঝলাম, এমসিকিউ এর জন্য লিখে রাখো, আয়তন সমান হলে গড় ঘনত্ব কি হবে আমাদের, গড় ঘনত্ব রো ইকুয়ালস টু দুইটা বস্তুর ঘনত্বের গড় সরাসরি। ঠিক আছে, দুইটা বস্তুর ঘনত্বের গড়, যেটা আমাদের প্রথমে করতে আকো পাকো করতো, ইস তুই দুইটা বস্তুর গড় ঘনত্বকে গড় করে দিতাম তাহলে তো গড় ঘনত্ব বের হয়ে যায়। তখন হয় না, কারণ তখন ভর এবং আয়তন ভিন্ন ভিন্ন। এখন যেহেতু আয়তন সেম সেম, তাহলে আমাদের কি হবে বলতো, গড় ঘনত্ব হবে দুইটা বস্তুর ঘনত্বের গড়ের মানে হচ্ছে আমাদের গড় ঘনত্ব। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো অনেক অনেক ধন্যবাদ, তোমরা এতক্ষণ ধরে ক্লাস করেছো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো কিছু না বুঝে থাকো অবশ্যই আমাদের জানাবে।